তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় কর্নেল আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে তার নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে শহরের কড়া কারফিউ উপেক্ষা করেই রাষ্ট্রপতির সেই আমন্ত্রণে সাড়া দিতে ছুটে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে মধ্যাহ্নভোজের টেবিলে বসে খাবার দেখে তার মেজাজটাই বিগড়ে যায়, কারণ সেখানে ছিল কেবল লাল শাক আর বেগুন ভাজির মতো অতি সাধারণ মাত্র দুটো পদ। এই অভাবনীয় ঘটনাটির কথা মুস্তাফিজুর রহমান নিজেই তার একটি লেখা বইতে বিস্তারিত তুলে ধরেছেন। একজন বিশেষ মেহমানকে কেন প্রেসিডেন্ট জিয়া এমন সাদামাটা খাবার পরিবেশন করেছিলেন এবং এরপর ঠিক কী ঘটেছিল তা জানলে আপনিও চমকে যাবেন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে জেনে নিন। 1973 সালে পাকিস্তান থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফেরার পর লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এক ভয়াবহ সংকটের সম্মুখীন হন। দেশের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার এক বুক স্বপ্ন এবং তার অসীম ভালোবাসা নিয়েই তিনি ফিরেছিলেন। কিন্তু সামরিক বাহিনীর একটি ষড়যন্ত্রমূলক ও সম্পূর্ণ ভিত্তিহীন আদেশে হঠাৎ করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তটি কেবল তার ক্যারিয়ারই শেষ করে দেয়নি, একই সাথে তার প্রবল আত্মসম্মান বোধ ও স্বপ্নকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তিনি বারবার নিজেকেই প্রশ্ন করতেন, কেন তার সাথে এমনটা ঘটল? তার মতো একজন সাচ্চা দেশ প্রেমিকের সাথে কেন এই নিদারুণ অবিচার? তখন তার মনের ভিতর একটাই আক্ষেপ কাজ করত, তৎকালীন ব্রিগেডিয়ার জিয়াউর রহমান সামরিক বাহিনীর এমন উচ্চ পদে থাকা সত্ত্বেও তার প্রতি এই অন্যায় কেন করা হলো? এই উত্তরটি খুঁজতেই তিনি সরাসরি দেখা করেন জিয়াউর রহমানের সাথে। মুস্তাফিজুরের সব হতাশা আর ক্ষোভের কথা শোনার পর জিয়াউর রহমান তাকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি তাকে এই বলে আশ্বস্ত করেন যে সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা, আপনি শুধু অপেক্ষা করুন, ভালো সময় অবশ্যই আসবে, আর আপনার সাথে যে অবিচার হয়েছে তা একদমই অনুচিত ছিল। এই সান্ত্বনা বাণী মুস্তাফিজুর রহমানের অশান্ত মনে কিছুটা হলেও শান্তির পরশ ভুলিয়ে দেয়। এরপর সামরিক জীবনের পাঠ পুরোপুরি চুকিয়ে ফেলে মুস্তাফিজুর রহমান ভেঙে না পড়ে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেন। তিনি সোজা চট্টগ্রামে পাড়ি জমান এবং সেখানে রঙের ব্যবসায় যুক্ত হন। সেনা জীবনের সেই কড়া শৃঙ্খলার ভেতর থেকে বেরিয়ে এসে একজন সাধারণ ব্যবসায়ী হওয়াটা তার জন্য মোটেও সহজ কাজ ছিল না। তবুও নিজের ভেতরের কষ্টগুলোকে তিনি শক্তিতে রূপান্তর করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। দেশকে নিয়ে তার লালিত স্বপ্নগুলো অপূর্ণ থাকলেও তার দৃঢ় বিশ্বাস ছিল সফল ব্যবসার মধ্য দিয়েও দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখা যায়। এ কারণে তিনি পুরো দমে নিজেকে ব্যবসার কাজে ডুবিয়ে দেন, একটি বড় কারখানা গড়ে তোলেন এবং সাফল্যের পথে দুর্বার গতিতে এগিয়ে যান। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যায় এক ঐতিহাসিক পথ পরিবর্তন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানই দেশের রাষ্ট্রপতি হিসেবে আসীন হন। এরপর 1977 সালের 6 ডিসেম্বর মুস্তাফিজুর রহমানের জীবনে ঘটে যায় একটি চমকপ্রদ ঘটনা। তিনি যখন নিজের ব্যবসাকে সম্প্রসারণের চিন্তায় নিমগ্ন, ঠিক তখনই তার বাড়ির দরজায় এসে হাজির হন চট্টগ্রামের ডেপুটি কমিশনার। তিনি এসে খবর দেন যে খোদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরদিন 7 ডিসেম্বর তাকে দুপুরের খাবারের জন্য ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। দীর্ঘদিন কোনো প্রকার যোগাযোগ না থাকার পর রাষ্ট্রপ্রধানের এমন আকস্মিক আমন্ত্রণে মুস্তাফিজুর রহমান রীতিমতো হতবাক হয়ে যান। তখন সারা ঢাকা শহর জুড়ে চলছিল কঠোর কারফিউ। তার সিডির দেওয়া সেই কারফিউ পাস সংগ্রহ করে তিনি ঢাকার পথে ধরেন। তাই ডিসির দেওয়া সেই কারফিউ পাস সংগ্রহ করে তিনি ঢাকার পথ ধরেন। মনে একরাশ উত্তেজনা, তীব্র কৌতূহল এবং কিছুটা অনিশ্চয়তা নিয়ে তিনি গিয়ে পৌঁছান সোজা বঙ্গভবনে। দুপুরে রাষ্ট্রপতির সাথে তিনি খাবারের টেবিলে বসেন। তিনি মনে মনে ধারণা করেছিলেন দেশের সর্বাধিনায়কের দুপুরের খাবার মানে নিশ্চয়ই এলাহি সব বিলাসবহুল আয়োজন। কিন্তু খাওয়ার টেবিলে গিয়ে তার চোখ যেন কপালে উঠল। সেখানে সাজানো রয়েছে অতি সাধারণ কিছু পদ, সামান্য লাল শাক, বেগুন ভাজি আর ছোট দুটো কই মাছ। খোদ বঙ্গভবনে একজন মেহমানের জন্য এমন দরিদ্র আয়োজনের মেনু দেখে তার সমস্ত উত্তেজনা নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। উল্টো তিনি বেশ ক্ষুব্ধ হয়ে মনে মনে ভাবতে থাকেন, এত কষ্ট করে এত দূর থেকে এই সাধারণ খাবার খাওয়ার জন্য তাকে ডেকে আনা হলো। কোনো মতে 2-1 লোকমা খাবার মুখে দিয়ে লাঞ্চ শেষ করার পর জিয়াউর রহমানের সাথে তার একান্ত আলাপচারিতা শুরু হয়। জিয়াউর রহমান তার বর্তমান পেশা নিয়ে জানতে চাইলে মুস্তাফিজুর রহমান জানান যে তিনি রঙের ব্যবসার সাথে জড়িত এবং একটি আস্ত কারখানাও গড়ে তুলেছেন। এসব শুনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি তো বটগাছ হয়ে গেছি। জীবনে কি শুধু টাকাই বড়? আপনার ভেতর কি দেশের প্রতি কোনো দেশপ্রেম অবশিষ্ট নেই? জিয়ার মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুর রহমান ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
তিনি জবাব দিয়ে বলেন, তিনি তো এক কাপড়ে কেবল দেশের মানুষের সেবা করতেই ফিরে এসেছিলেন, কিন্তু তাকে তো সেই সুযোগটাই দেয়া হয়নি। তিনি জানান যে ব্যবসার মধ্য দিয়ে দেশের উপকার করা যায়। পাশাপাশি তিনি প্রেসিডেন্টকে এও নিশ্চিত করেন যে দেশ যদি কখনো তাকে ডাকে তবে তিনি যে কোনো দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত। তার এই দৃঢ় প্রত্যয় শোনার পর জিয়াউর রহমান তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দিয়ে বসেন। তিনি বলেন, টাকা যা কামানোর কামিয়েছেন, এখন আসুন আমাকে একটু সাহায্য করুন, আমি একা এই ভার টানতে পারছি না। এই কথা বলে তিনি মুস্তাফিজুর রহমানকে দেশের অত্যন্ত সেনসিটিভ জায়গা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সরাসরি প্রস্তাব দেন। এমন একটি প্রস্তাব মুস্তাফিজুরের কাছে একেবারেই অকল্পনীয় ছিল। কোথায় একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি বর্তমানে সাধারণ ব্যবসায়ী, আর কোথায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের ভার। তিনি সাথে সাথেই জিয়াকে জানান যে তার চাকরি চলে যাওয়ার ঘটনা তার বাবা সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন, তাই বাবার মতামত ছাড়া তিনি এত বড় কোনো সিদ্ধান্ত হুট করে নিতে পারবেন না। তখন জিয়াউর রহমান তাকে আগামী 9 তারিখ পর্যন্ত অর্থাৎ ভেবে দেখার জন্য 3 দিনের সময় বেঁধে দেন। মোস্তাফিজুর রহমান তার বইয়ের উল্লেখ করেছিলেন যে তিনি জীবনেও রাজনীতি করার কথা কল্পনাও করেননি। তার দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতি সে সময় একটি পুরোদস্তুর ব্যবসায় পরিণত হয়েছিল। তিনি এমন অনেক রাজনীতিবিদকে চিনতেন যাদের নিজস্ব কোনো কাজ বা ব্যবসা না থাকা সত্ত্বেও তারা দারুণ বিলাসী জীবন কাটাতেন। তাদের ছিল নামি দামি গাড়ি বাড়ি আর রাজকীয় চালচলন। এসব সুবিধাভোগী রাজনীতিকরা মূলত জনগণের টাকায় চাঁদা তুলে নিজেদের আখের গোছাতেন। তারা মিডিয়ার সামনে বড় বড় বিবৃতি দিতেন, জনসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষের দুঃখের কথা বলে মায়া কান্না জুড়ে দিতেন। মুস্তাফিজুর জানান, রাজনীতিতে পা না রাখলে তিনি এই ভণ্ড মানুষদের আসল চেহারা কখনোই চিনতে পারতেন না। এই পুরো ঘটনার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমান তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়কে মানুষের সামনে এনেছেন। কিভাবে তার সেনা জীবন থেকে রাজনৈতিক জীবনে প্রবেশের পথ তৈরি হয়েছিল, এটি তারই জলজান্ত প্রমাণ। সেই সাথে এই গল্পটি জিয়াউর রহমানের অসামান্য ব্যক্তিত্ব, তার সাদামাটা জীবনযাপন এবং দেশের প্রতি তার গভীর ভালোবাসার একটি নিখুঁত চিত্র তুলে ধরে। পরিশেষে এটি বাংলাদেশের নোংরা রাজনীতির প্রতি মুস্তাফিজুর রহমানের নিজস্ব উপলব্ধি এবং নৈতিকতার এক সুস্পষ্ট বার্তা। ওই একটি ঘটনাই তার জীবনের গতিপথ পুরো উল্টে দিয়ে তাকে রাজনীতির নতুন ময়দানে নিয়ে আসে। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট জিয়ার কাছ থেকে দেশপ্রেমের এক নতুন শিক্ষাও লাভ করেন। জিয়াউর রহমান এমন একটি নাম যা বাংলাদেশের কোটি মানুষের আবেগ, অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসার সামর্থক। পৃথিবীতে অনেকেই রাজনীতি, কবিতা, আবিষ্কার কিংবা ক্ষমতার জোরে ইতিহাসে জায়গা করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জিয়াউর রহমান ছিলেন একেবারে ব্যতিক্রম, যাকে ইতিহাস নিজে পরম মমতায় আপন করে বুকে ঠাঁই দিয়েছে। আমাদের সবারই জানা আছে যে মুক্তিযুদ্ধে সেই উত্তাল দিনগুলোতে দেশের অনেক হেভিওয়েট রাজনৈতিক পরিবারের সদস্যরা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল। তারা সেখান থেকে মোটা অঙ্কের বেতন ভাতা নিতেন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। অথচ সে সময় বেগম খালেদা জিয়া তার স্বামীকে সম্মুখ সমরে যুদ্ধ করার জন্য প্রবল প্রেরণা জুগিয়েছিলেন। যেসব সৈনিক তার সাথে দেখা করতে আসতেন, তিনি তাদের সবাইকে উৎসাহ দিয়ে বলতেন যেন তারা সবসময় তাদের স্যারের সাথে যোগাযোগ রাখেন। নিজের দুটো অবুঝ শিশু সন্তানকে বুকে আঁকড়ে ধরে তিনি সীমাহীন কষ্ট সহ্য করে চট্টগ্রাম, দিনাজপুর থেকে শুরু করে ঢাকায় দিনের পর দিন পালিয়ে বেরিয়েছেন এবং শেষমেশ পাক বাহিনীর হাতেই বন্দী হন। স্ত্রীর এই বন্দি দশার খবর পাওয়ার পর জিয়াউর রহমান সরাসরি পাকিস্তানি বাহিনীর জেনারেল জামশেদকে একটি চিঠি লিখে বসেন। সেই ঐতিহাসিক চিঠিতে তিনি গর্জে উঠে লিখেছিলেন, ডিয়ার জেনারেল জামশেদ, আমার স্ত্রী খালেদা এখন আপনার হেফাজতে আছে। যদি তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা না হয় তবে মনে রাখবেন, একদিন আমি নিজে হাতে আপনাকে হত্যা করব, মেজর জিয়া। জিয়াউর রহমান এই চিঠিটি মেজর শফায়েতকে দিয়ে সরাসরি ডাক বাক্সে ফেলেছিলেন। জেনারেল জামশেদ সত্যি সত্যি সেই চিঠি হাতে পেয়েছিলেন এবং ভয়ে বেগম জিয়াকে সর্বোচ্চ সম্মানটুকু দিতে বাধ্য হয়েছিলেন। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সেই শত্রুপক্ষের জেনারেলকেই সরাসরি এমন চিঠি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। এটাই হলেন আমাদের জিয়াউর রহমান, আর এটাই ছিল তার অসীম বুকের পাটা। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সাহসিকতা ও সাদাসিধে জীবন আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সঠিক ও সত্য খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ নিউজ 24 চ্যানেল। ধন্যবাদ।